পিডিএফটা করি, পিডিএফটা দিচ্ছেন না। এই জিনিসটা এই পাশে করে দেন তো, মানে ওই জিনিসটা এই পাশে। আসসালামু আলাইকুম। যদিও লাইভটা 9:30টায় শুরু হওয়ার কথা ছিল, আমি দুঃখিত যে কিছুটা দেরি হয়েছে, রাইট। আচ্ছা, আমরা ফিজিক্স খুবই সহজ একটা অধ্যায়, ঠিক আছে, শুরু করে দেই ধীরে ধীরে। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 100টা কোয়েশ্চেন আছে তার মধ্যে সবচেয়ে সহজ যে 20টা আছে ওগুলো হলো ফিজিক্স থেকেই হয়, ঠিক আছে। খুবই সহজ সহজ প্রশ্ন দেওয়া থাকে, ইজিলি আনসার করা যায়, ঠিক আছে। শুরু করার আগে কয়েকটা জিনিস বলি, সেটা হলো ফিজিক্সের কয়েকটা মানে কি বলবো খুবই ইম্পর্টেন্ট অধ্যায় আছে। তার মধ্যে নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এবং এই অধ্যায়টা না কখনো মিস যায় না, ঠিক আছে। প্রত্যেকবার 2-3টা করে কোয়েশ্চেন থাকে। আরেকটা অধ্যায় মিস যায় না, সেটা হলো তোমার ওই যে লাস্টের অধ্যায়টা আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টা মিস যায় না, ঠিক আছে। এছাড়া তো আরো অনেক অধ্যায় আছে। ম্যাথের জন্য হলো তোমার গতিবিদ্যা এই অধ্যায়টা, তারপর তোমার ওই পর্যায়বৃত্ত গতি এই অধ্যায়টা, এগুলো মিস যায় না। আর যদি জিকে টাইপ এমসিকিউ করতে যায় তাহলে হলো প্রথম অধ্যায়টা, ঠিক আছে। এই অধ্যায়গুলো হলো খুবই ইম্পর্টেন্ট। আসো আজকে ধীরে ধীরে শুরু করি। হ্যাঁ, খুবই প্লেন একটা ক্লাস হবে, অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, ঠিক আছে। বিভিন্ন প্যারার মধ্যে ছিলাম, যাই হোক। তো আজকে তোমাদের খুবই তাড়াতাড়ি ছেড়ে দিব। হ্যাঁ, আসো, ফিজিক্স এমনিতেও সহজ একটা অধ্যায়, তার মধ্যে তো বেশি প্রশ্ন নাই আজকে। আসো, এক আলোকবর্ষ সমান সমান, আচ্ছা এখানে ইয়া দেওয়া আছে, দেখি তো। এক আলোকবর্ষ সমান তোমাদের বইয়ে কি দেওয়া আছে বলি। সেটা হলো তোমাদের বইয়ে প্রথমেই দেওয়া ছিল, দুঃখিত, একটা ইয়া নেই, একটু মোটা করি, 9.46 ইন্টু 10⁻15 মিটার দেওয়া ছিল, রাইট। সবাই না এই যে আমাদের যে এককগুলো আছে ওগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে, যে কোন এককটা ইউজ করা হচ্ছে। 9.46 ইন্টু 10⁻15 মিটার দেওয়া আছে, নিচের দিকে লেখা আছে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, ঠিক আছে। এটা একটু ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে। তাহলে আনসার হলো এটা 9.4 ইন্টু 10⁻12 কিলোমিটার। সাথে একটা মাইলের ব্যাপার আছে, ওটা একটু দেখেন, 5.865 ইন্টু 10 সামথিং, ঠিক আছে। আসো, তারপর একটি গোলকের ব্যাসার্ধ 10 ± 0.1 সেন্টিমিটার হলে আয়তনের শতকরা ত্রুটি। শুধু গোলক না, এটা তোমার বৃত্ত দিয়েও দেওয়া হইতে পারে, তারপর বিভিন্ন জিনিস দিয়ে দেওয়া হইতে পারে। এই জিনিসগুলো কেমনে বের করে সেটা বলি। সেটা হলো আয়তনের শতকরা ত্রুটি দেওয়া থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখি তো, আমাদের যখন গোলকের ব্যাসার্ধ বের করতে বলা হয় তখন কি সূত্র? এটা না, 4/3 পাই আর কিউব, রাইট। আচ্ছা, যখন আমাদের এই সূত্রটা নিয়ে কাজ করতে হয় তখন দেখি তো আমাদের আর এর যেটা আর দেওয়া আছে, হ্যাঁ, এটার ত্রুটিটা হলো 0.1। আচ্ছা, আর এর উপর কত? 3। তখন এইসব জিনিস কেমনে ইউজ করে দেখো, বা কেমনে বের করে আনসারটা। ফার্স্ট অফ অল, এই যে জিনিসটা দেওয়া আছে সেটার যে সূচক সেটা দাও, দিলাম। যে যত পার্সেন্ট অর্থাৎ যে পরিমাণটা ত্রুটি আছে সেটাকে পাশে দাও, 0.1, ডিভাইডেড বাই যে পরিমাণটা অ্যাকচুয়ালি পাইছো তোমরা সেটা নিচে দাও, 10 × 0.1 × 100। যেহেতু আমাদের পার্সেন্টেজ বলছে, শতকরা ত্রুটি বলছে, সেজন্য একটা আমরা 100 গুণ দিব, ঠিক আছে। এটার আনসার আমি দেখেই বুঝতে পারছি যে 3 হবে, ঠিক আছে।
যাই হোক আসো, এটা কি এটা ইয়া হয়ে যায়, দেখি তো আনসার কত হয়। আচ্ছা শতকরা 0.1 না, বলো তো আনসার কত হবে? 3%, ঠিক আছে, আনসারটা হয় 3%। আচ্ছা এরপরে আসো তো, তারপরে কি আছে? আচ্ছা ঠিক আছে, আসো সামনের দিকে যাই। চাকার সাথে কোনটি সম্পর্কহীন? এটা হলো জিকের কোয়েশ্চেন, এটা কেমনে জানি আউট অফ নোহয়ার এখানে চলে আসছে। আসো, পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি, বলো তো কোনটা আসে না? দেখো পদার্থবিদ্যার মধ্যে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানও আছে, ইলেকট্রোম্যাগনেটিজমও আছে, থার্মোডাইনামিক্সও আছে, এই যে অ্যানথ্রোপোমেট্রি আছে না, এই জিনিসটা হলো মেডিসিনের পার্ট, ঠিক আছে, এটা একটা মেডিকেল সায়েন্সের পার্ট, ঠিক আছে, সো এটা আসে না। আসো তারপরে দিকে যাই। শূন্যে আলুর গতি হচ্ছে কত? এটা মুখস্থ করতে হবে রে, 299792458। এটা হলো ওই যে মেডিকেল অ্যাডভেন্টেজ 1920 আসছে, আমাদের আগের বার আসছিল আর কি। এটা একদম মুখস্থ একটা নাম্বার, 299792458, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করিও। আসো এরপর, 1 কিউসেক পানির ঘনফল কত লিটার? এটাও সেম, এটাও একটা মুখস্থ প্রশ্ন আর কি, 28.317। একটা হলো ওই যে কিছুক্ষণ আগে যে সংখ্যাটা পাইছিলাম 299792458, আর এটাও একটা তেমন একটা কোয়েশ্চেন যে 1 কিউসেক পানির ঘনফল কত লিটার, সেটা হলো 28.317, ঠিক আছে। আসো সামনের দিকে এগিয়ে যাই। দেখো কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করছেন? তিনি হলেন কোপার্নিকাস। উত্তরটা হলো কোপার্নিকাস। এবার এরা কি করছে একটু দেখে নেই। হ্যাঁ, টলেমি হলো গ্রহ নক্ষত্রের গতি সম্পর্ক সূত্র প্রদান করছেন, গ্রহ নক্ষত্রের গতি, এটা দিয়ে মনে রাখলাম। এরপর কেপলার, উনি করছেন কি গ্রহের গতি সংক্রান্ত সূত্র দিছেন, কয়টা দিছেন? 3টা সূত্র। এরপর ডেমোক্রিটাস, ক্লাস 8-এ পড়ছিলাম, অ্যাটম এই শব্দটা উনি প্রথম মুখ দিয়ে উচ্চারণ করছেন আর কি, অ্যাটোমাস এই শব্দটার সাথে উনি জড়িত, অ্যাটোমাস তত্ত্ব দিছেন। এরপর হলো কোপার্নিকাস, হলো সৌরকেন্দ্রিক তত্ত্ব। এরপর কই যাব? এই যে দেখো, এবার প্রথম অধ্যায়টা শেষ, দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর কিন্তু খুবই সুন্দর একটা চ্যাপ্টার, তাই না? খুবই ইজি একটা চ্যাপ্টার, তার মধ্যেও খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসে। দেখো কোন একটা ভেক্টরের মানকে ওই যে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর পাওয়া যায়, সবাই জানি। আচ্ছা আসো, এই যে নাল বা শূন্য ভেক্টর যেটা আছে, হ্যাঁ, এই যে নাল বা শূন্য ভেক্টর, এটা দিয়ে খুব সুন্দর একটা এমসিকিউ আসে। সেটা হলো কোন ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই? দেখো আমরা জানি যে প্রত্যেকটা ভেক্টরের নির্দিষ্ট দিক আছে, রাইট? প্রত্যেকটা ভেক্টরেরই নির্দিষ্ট দিক আছে, তবে আমাদের মনে রাখতে হবে এই যে আমাদের শূন্য ভেক্টর যেটা আছে না, এটারও কিন্তু দিক আছে। কি বললাম? যদিও বলো যে ভাই এতদিন তো সুনির্দিষ্ট দিক নিয়ে পড়তেছিলাম, আপনি কি বলেন? এই যে দিক আছে, কিন্তু এটার কি নাই? সুনির্দিষ্ট দিক নাই। এটা একটু মনে রাখবা, সুনির্দিষ্ট দিক নাই, এই ওয়ার্ডটাই হলো ইম্পর্টেন্ট। সুনির্দিষ্ট দিক নাই হলো নাল বা শূন্য ভেক্টরের, ঠিক আছে। আসলে এরপর সমতলীয় ভেক্টর কি জানি? একই সমতলে যদি সবগুলো ভেক্টর থাকে সেটাকে বলা হয় সমতলীয় ভেক্টর। আর অবস্থান ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে, ধরো এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক, এই যে মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা ভেক্টরের যে অবস্থান নির্দেশকারী ভেক্টর সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর, ঠিক আছে। এরপর দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 ও 6, এরা পরস্পর 8 ও 6, দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? 30 ডিগ্রি কোণে আছে। এরপর ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত হবে? আমাদের যখন এমন ম্যাথ দিবে তখন আমরা পয়েন্টগুলো পয়েন্ট আউট করে ফেলবো, ঠিক আছে। কি কি পয়েন্ট দেওয়া আছে? ফার্স্ট অফ অল দুইটা মান দেওয়া আছে, কোণ দেওয়া আছে এবং কি বের করতে বলছে সেটা দেখবো। আচ্ছা দেখি তো, যদি ভেক্টর গুণফল বলা হয় আমরা এমন করি না, মানগুলারে গুণ দাও, তারপরে হলো সাইন থিটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি, রাইট? 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে মূলত তোমাকে কি জানতে চাওয়া হয়েছে জানো? তুমি এখানে ভেক্টর গুণফল বললে
তুমি আসলে এখানে সাইন ইউজ করতেছো নাকি কজ ইউজ করতেছো, এটাই মূলত দেখতে চাওয়া হয়েছে। ঠিক আছে, 6 sin 30 এর মান cos 60 এর সমান, অর্থাৎ হাফ 48 ইন্টু হাফ কত হয় 24। ঠিক আছে, এটার আনসার হলো 24। যদি কখনো বলা হইতো যে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 ও 6 এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে তাদের স্কেলার গুণফল কত, বা এটা এমন হইতে পারে যে 60 ডিগ্রিতে এখানে স্কেলার গুণফল কত হইতো সেটা বলতে পারে। ঠিক আছে, তাও আনসার 24 হইতো। ঠিক আছে, এটা একটু মনে রাখিও, যদি স্কেলার গুণফল বলে কি হবে cos হতো এটা। ঠিক আছে, আসো ওকে, এটা তো বললাম। সূর্যোদয়ের দিকে 12 মিটার যাওয়ার পর, আচ্ছা ধরো এটা সূর্য, এর দিকে 12 মিটার গেলাম, উত্তর দিকে 5 মিটার চলে গেলাম, উত্তর দিকে 5 মিটার চলে গেলাম, স্থানচ্যুতি কত হবে? অর্থাৎ তুমি ধরো এই অবস্থানে আসো, সূর্যোদয়ের দিকে তুমি গেলা বি পর্যন্ত, ধরো এটা সূর্য, তারপর উত্তর দিকে গেলা কত পর্যন্ত 5 মিটার। ঠিক আছে, এদিকে 12 মিটার, এদিকে 5 মিটার, তোমার স্থানচ্যুতি হলো এটা, অর্থাৎ তোমার সরণটা হলো এই পার্টটা। ঠিক আছে, আচ্ছা তোমার মূলত এই সরণটাই জানতে চাওয়া হয়েছে। দেখি তো তোমার সরণটা কত হয়। এটা মূলত এটা না, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 স্কোয়ার 144 হয়, 5 স্কোয়ার 25 হয়, রুট ওভার, আর এটা হয় রুট ওভার 169, আর রুট ওভার 169 মানে হলো 13। ঠিক আছে, ইজি না? জাস্ট এটা তুমি পিথাগোরাস জানো কিনা সেটা একটু জিজ্ঞেস করবো। আচ্ছা আসো, এরপর স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্কটি হলো খুবই সিলি একটা প্রশ্ন। ঠিক আছে, মানুষজন ইংলিশ দেখে ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট কি জিনিস, স্কেলার কোয়ান্টিটি কি জিনিস, সেগুলো আসলে তেমন কোনো বিষয় না। দেখো স্কেলার কোয়ান্টিটি এটা একটা কি মান বোঝায়, মান। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টিটি নির্দেশ করতেছে। ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট আমরা জানি জাস্ট গ্রেডিয়েন্টটা হলো একটা ভেক্টর রাশি, কি একটা ভেক্টর রাশি, কিন্তু কিন্তু ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট যেটা আছে সেটাও তো আসলে মানই বোঝায়, তাই না? গ্রেডিয়েন্টের মান ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, তাহলে দেখো তো মান ইকুয়াল টু মান, দুইটা সমান জিনিস না? তাহলে দুইটাই হলো সমান, ইকুয়াল, অর্থাৎ স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট ইকুয়াল। বুঝছি? আসো তারপর এটা পড়ি। এরপর হলো স্থিতি অবস্থা থেকে কোনো বস্তু কণা সুষমতরণ আণবিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করে চতুর্থ ও তৃতীয় সেকেন্ড। আচ্ছা এতক্ষণ আমরা ভেক্টর পড়লাম, এখন আমরা এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, যাই হোক এখন আমরা তৃতীয় অধ্যায়ে ঢুকতেছি। ঠিক আছে, এটা হলো তৃতীয় অধ্যায়, যাই হোক তৃতীয় অধ্যায়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এখানে এমসিকিউ মানে জ্ঞানমূলকের চেয়ে মানে তোমার গাণিতিক পার্টটা একটু বেশি আসে। তৃতীয় অধ্যায় থেকে প্রাস থেকে আসে, তারপর সরলরৈখিক গতি থেকে আসে। ঠিক আছে, তার মধ্যে দেখো শুরুই হয়েছে একটা অঙ্ক দিয়ে, সেটা কি দেখো স্থিতি অবস্থা থেকে, অর্থাৎ এটা একটা পয়েন্ট, এর অর্থ হলো আদিবেগটা হলো 0। কোনো বস্তুকে সুষম ত্বরণে, অর্থাৎ একটা নির্দিষ্ট এ আছে, আনুভূমিক সরলরেখা বরাবর, অর্থাৎ সাধারণ সূত্রগুলো আমরা ইউজ করবো, প্লাসের সূত্র না, তা সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে, অর্থাৎ চতুর্থ এবং তৃতীয় সেকেন্ড, অর্থাৎ টি দেওয়া আছে, একটা টি হলো ধরো চতুর্থ সেকেন্ড, আর একটা টি ধরো 3 সেকেন্ড। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে? আচ্ছা আমরা অতিক্রান্ত দূরত্বের যে সূত্র s = ut + half of at স্কয়ার, এটা অলরেডি জানি, রাইট? যেহেতু আদিবেগ 0, ইউটা 0, সেহেতু আমরা সেটাও লিখতে পারি হাফ অফ এ টি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত, অর্থাৎ s1:s2 চাইছে। ঠিক আছে, এটা আমরা বের করব। দেখি তো, ধরি আমরা এটা s1, অর্থাৎ চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা t1, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরি s2, হাফ অফ এ t2 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন s1:2 যদি s2 হয়, তাহলে দেখো তো হাফ এ হাফ এ, এই জিনিসগুলো তো সেম, এগুলো কাটাকাটি হয়ে যাবে, সো আমরা এগুলো লিখবো না। t1 স্কয়ার t2 স্কয়ার, কেমন না? আচ্ছা t1 কত 4 সেকেন্ড, আচ্ছা 4 স্কয়ার t স্কয়ার, आंसर কত 16:9, এটাই হলো आंसर, অর্থাৎ এটার आंसर হবে এই যে এটাই প্রিন্টিং মিস্টেক ছিল, 16:9 এটাই आंसर। হ্যাঁ, সো জিনিসটা দেখছো ইজি না? s = ut + half of at স্কয়ার থেকে দেখো এত বড় প্রশ্ন থেকে তোমরা কোনো ঘাবড়াবা না, ইজি জিনিসই দেওয়া আছে, জাস্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে আসলে কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে হবে, রাইট? আসো তারপরের দিকে এগিয়ে যাই। স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ডে 187.5 মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত? খুব কঠিন একটা প্রশ্ন, তাই না? আচ্ছা আসো দেখি তো, স্থিতিশীল অবস্থা ইউ দেওয়া আছে 0,
যাত্রা শুরু করে একটি বস্তু 5 সেকেন্ড, টি দেওয়া আছে 5, এস দেওয়া আছে 127.5 করলে বস্তুটির ত্বরণ কত? দেখি তো কিভাবে বের করা যায়। স্টেপ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার দিয়ে বের করতে পারি। হাফ অফ এটি স্কয়ার ত্বরণ কত? আমরা এখানে এটা বের করব, ইউ তো নাই, সো আমরা এটাকে এভাবে লিখতে পারি হাফ অফ এ টি স্কয়ার এস। এস কত দেওয়া আছে 127.5, এটা আমরা বের করব এবং টি দেওয়া আছে কত 5, রাইট? 5 সেকেন্ডে, অর্থাৎ 5 5 একসাথে রেখে ফেলি, 5 স্কয়ার হলো 25। 127.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 25, 25 কে অর্ধেক করলে 12.5 হয়, 187.5। আচ্ছা, অর্থাৎ 1875 ডিভাইডেড বাই 125 হয়। এটার আমার মনে হয় এটার আনসার আসলে এটা, ঠিক আছে? এটা ইনটিউশন থেকে আসলে মানে ম্যাথ করতে করতে কেমন হয় দেখো, এটাকে যদি 10 দিয়ে গুণ করা হয় 1250 হবে, রাইট? 1250, তাহলে আরেকটু বেশি যাই, 5 125 625 এর কাছাকাছি হয়, ঠিক আছে? তাহলে 625 5 125 কত হয়? 500 5 25 125, হ্যাঁ 625 এর কাছাকাছি হয়। অর্থাৎ এটা ওদিকে 1200 আছে, এদিকে 625 আছে, প্রায় 1800 এর কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ বুঝছো 10 প্লাস 5 15 এর কাছাকাছি, আরেকটু বেশি হয়, 15 দশমিক সামথিং হয়। সো এটার আনসার হলো মিটার পার, তখন জিজ্ঞেস করছে না, মিটার পার সেকেন্ড, আসলে এটা হবে স্কয়ার, ঠিক আছে? সো সবকিছুতে ক্যালকুলেটর লাগে না, একটু কমন সেন্স ইউজ করি আমরা, ঠিক আছে? আসো, এটা 15 দশমিক সামথিং হয় আর কি, 15 দশমিক সামথিং, 15 দশমিক সামথিং। আসো, এরপর একটি বস্তুকে 4.9 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে একটি এই বস্তুটা কত সময় শূন্য থাকবে? খুবই ইজি একটা প্রশ্ন, তাই না? এই সূত্রটা ইউজ করবা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে। ভি ইকুয়াল টু ইউ, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করছে তাহলে আমি ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইউজ করব। আচ্ছা, আদি বেগটা দেওয়া আছে কত 4.9, শেষ বেগ হয়ে যাবে 0। আচ্ছা, মাইনাস 9.8 ইন্টু টি, এটা হলো জাস্ট উঠার জন্য আমরা হিসেব করতেছি, জাস্ট উঠার জন্য, হ্যাঁ উঠার জন্য কত সময় লাগবে সেটা হিসেব করতেছি। আচ্ছা, মাইনাস 4.9 কে দিকে দেই আমরা, মাইনাস 9.8। আচ্ছা, খুব ভালো, মাইনাস মাইনাস কাটা যাবে, এটাতে হয় আসলে হাফ, অর্থাৎ হাফ সেকেন্ডে সে শুধুমাত্র উপরে উঠলো। হাফ সেকেন্ডে কি হইলো? সে উপরে উঠলো, এর অর্থ হলো সে নিচে নামতেও হাফ সেকেন্ড লাগবে, অর্থাৎ হাফ প্লাস, দুঃখিত, হাফ প্লাস হাফ, অর্থাৎ কত হয় 1 সেকেন্ড, ঠিক আছে? এভাবেও বের করা যায়, বাট আরেকভাবেও বের করা যায়, সেটা হলো আমার কেন জানি ওই ইয়াটা পছন্দ, 2v0/g, একদম ধুম করে একটা সূত্র মুখস্থ রাখা আর কি, হ্যাঁ, ইজি 2 4.9 9.8 1 সেকেন্ড, এটা হলো উপরে নিচে একসাথে হিসাব করে ফেলা যায়, ঠিক আছে? এই দুইটা ইউজ করা যায়, তোমাদের যেটা ইচ্ছা সেটা করবে আর কি, ঠিক আছে? এভাবেও করা যায়, t=2v0/g, এটা হলো একসাথে উপরে নিচে যত সময় লাগে সব ইউজ করা যায় আর কি। আসো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 1 কিলোমিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা দিয়ে মনে রাখতে হবে ট্রেনটা আগে কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে সেটা হলো, দেখো ট্রেনটার যে দৈর্ঘ্য 100 মিটার এটাও অতিক্রম করতে হবে তার, অর্থাৎ এস হবে তার দৈর্ঘ্য প্লাস এই ব্রিজটার দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এসটা হলো 1100 মিটার, S1 প্লাস S2। আচ্ছা, এটাকে এভাবে লিখে আসবে, ইকুয়াল টু S1 প্লাস S2 ডিভাইডেড বাই V, 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 45 কিলোমিটার পার আওয়ার, এটা আসলে কত জানো? 12.5 এর, মানে 12 এর কাছাকাছি হয় আসলে 100 মিটার, এটা উপরে 1100 দেই আর নিচে হলো 12.5, আই গেস। এটা গুণ করলে প্রায় কত হবে? একটা মিনিট, তোমরা জাস্ট বের করে আমাকে বলো আনসারটা, আমি নাই বলি তোমাদেরকে, বের করে বলো তো, আমাকে একটু দেখতে দাও, কমেন্ট বক্সে চেক করতে দাও। এটা আসলে কত জানো? 12.5 এর, মানে 12 এর কাছাকাছি। তোমরা একটু আনসার দাও তো। এই সূত্র তো বলেই দিয়েছি, জাস্ট দেখো।
44 সেকেন্ড, ঠিক আছে, গুড। আনসারটা এটাই হয় আসলে, যদিও এখানে ইংলিশে দেওয়া আছে, আসলে এগুলো বাংলাতে ধরে নিও, ঠিক আছে। 88 সেকেন্ড, এটা 44 সেকেন্ড। আসো এরপর 48 মিটার পার সেকেন্ড বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে? একদম সেম সূত্র, তোমরা টি দিয়ে বের করিও। টি যেহেতু খুবই সুন্দর লাগে এবং ছোট লাগে, টি ইকুয়াল টু 2 ভি নট বাই জি দিয়ে ইউজ করা যায়। 48 মিটার পার সেকেন্ড, রাইট? 2 ইন্টু 48 ডিভাইডেড বাই নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে? 9.8 দিয়ে ভাগ দাও। এটা যদি 9.8 দিয়ে ভাগ করা যায় কত হয়? এটা হয় 96 বাই 9.60 বাই 98, ঠিক আছে। এটার আনসারটা বলো দেখি। 960 ভাগ 98, আনসারটা বলো। দেখো করতে হবে না, এটাকে যদি 10 দিয়ে গুণ করা হয় 980 হয়, তাহলে 10-এর কাছাকাছি হবে। এই যে 9.8, এটাই আনসার হবে রে, ঘুরে ফিরে, তাই না? বের করে বলো তো। বি, ভেরি গুড। আনসার হলো, আনসারকে দিছো তাওহিদ ফাহমি দেবা, ভেরি গুড, ঠিক আছে। এই যে এটাই ইজি না? আসো, নিচের কোনটি অসংরক্ষণশীল বল? বাচ্চাদের পড়াশোনা এগুলা, ঠিক আছে। অভিকর্ষ বল এগুলো দেখে বোঝা যাচ্ছে, স্প্রিং বল, তড়িৎ বল, এগুলো হলো তোমার সংরক্ষণশীল বল। সান্দ্র বল, অসংরক্ষণশীল বলের মধ্যে কিছু আছে, সান্দ্র বল, ঘর্ষণ বল, এগুলা হলো তোমার অসংরক্ষণশীল বল, আর এগুলা হলো সংরক্ষণশীল বলের মধ্যে পড়ে আর কি। অভিকর্ষ বল, স্প্রিং বল, তড়িৎ বল, আর কি বলবো এগুলো নিয়ে। আসো, কোন মৌলিক বলের কারণে নিউট্রিন এবং বিটা কণার নির্গমন ঘটে? নির্গমন ঘটে। শুনো, এই যে দুর্বল নিউক্লিয় বল আছে না, এটার কারণেই মূলত বিটা ক্ষয় হয়। দুর্বল নিউক্লিয় বলের কারণে মূলত বিটা ক্ষয় হয়, এবং এটার যে কণাটার কারণে হয় সেটা হলো যত ধরনের বোসন আছে, বোসনের কারণে হয়। আচ্ছা, মহাকর্ষ বলের জন্য দায়ীটা হলো ফোটন কণ, দুঃখিত, গ্র্যাভিটন, সরি, মহাকর্ষ বলের জন্য হলো গ্র্যাভিটন। কণাগুলো একটু মনে রাখিও, কারণ এই কণাগুলা থেকেও প্রচুর কোয়েশ্চেন আসে। গ্র্যাভিটন। তড়িৎ চুম্বক বল ফোটন, আর সবল নিউক্লিয় বল মেসন, এবং বইয়ে একটু ভিতরে গেলেই পাবা গ্লুয়ন। মেসন এবং গ্লুয়ন, এই দুইটা কণা, এটা এগুলো একটু মনে রাখলা। এরপর নিউট্রিন এবং বিটা কণা যে নির্গমন হয় তার জন্য দায়ী হলো দুর্বল নিউক্লিয় বল। কেন হয়? এই বোসনের জন্য, ঠিক আছে, একটু মনে রাখলা। আসো, কোন কণার পারস্পরিক বিনিময়ে তড়িৎ চুম্বক বল কার্যকর হয়? অলরেডি বলছি, ফোটন কণার কারণে। গ্র্যাভিটনের জন্য মহাকর্ষ বল, মেসন এবং গ্লুয়নের জন্য হলো তোমার সবল নিউক্লিয় বল, আর প্রোটন তো কোনো কণা না। জড়তার ভ্রামকের একক কোনটি? আচ্ছা দাও তো এটার জড়তার ভ্রামকের এককটা বলো তো। গ্র্যাভিটন, ভেরি গুড, আমি দেবা। আচ্ছা দাও। আসলে দেখো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে আর কি, হ্যাঁ, এ আর সি সেম হয়ে গেছে না, এখানে কোন একটা হলো কি দিন ইনভার্স 2 ছিল বা ইনভার্স 1 ছিল, যাই হোক এটা আনসার হলো এ আর সি দুইটাই, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। কেজি এম স্কয়ার, ভেরি গুড, সুমাইয়া জান্নাত, ভেরি গুড, তাওহিদ। আসো, 1 কেজি ভরে দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল। যখন তোমরা মহাকর্ষীয় ধ্রুবক পড়ছিলা, যেটা আমাদের পৃথিবীর সবখানে অর্থাৎ আমাদের মহাবিশ্বের সবখানেই সেম, সেখানে এই কথাই লেখা ছিল যে একক দূরত্বের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বের ব্যবধানে স্থাপন করলে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, ঠিক আছে। আর মহাকর্ষীয় সেই ধ্রুবকের মানটা হলো এটা 6.673 × 10⁻11, এবং এটাও মনে রাখবা, এটা তো দেখো যদি আমি প্রশ্নটা করতাম তখন কি করতাম জানো, এই অপশনটাও দিতাম, সাথে নিচে কোথাও একটা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এটা দিয়ে অপশনটা লাগাইতাম, তাহলে পোলাপান একটু কনফিউজড হইতো। কিভাবে কনফিউজড হইতো? দেখো, এটা আসলে মহাকর্ষীয় ধ্রুবককে ইন্ডিকেট করে, ঠিক আছে, কিন্তু যখন বলছে আকর্ষণ বল কত, আকর্ষণ বলের এককটা হলো নিউটন, তাই না? তাহলে আমাদের বুঝতে হবে আসলে প্রশ্নে কি চাইছে, কোন এককটা দিয়ে চাইছে, ঠিক আছে। আকর্ষণ বলটা হলো নিউটন,
আর যদি চাইতো যে মহাকর্ষীয় ধ্রুবক কত, তখন আনসার হতো এটা 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এটা হলো মহাকর্ষীয় ধ্রুবকের একক। মহাকর্ষীয় ধ্রুবক, এই ধ্রুবক হলো এটাই, তার এককটাও মনে রাখবা, ঠিক আছে? আসো, 10 কেজি ভরের বস্তু যদি 12 ms ইনভার্স 1 চলে তবে এর গতিবেগ কত? আসলে গতিবেগ দেওয়া নেই, এটা হলো ভরবেগ কত হবে, ঠিক আছে? ভরবেগ কত হবে এটা একটু মনে রাখবো আমরা, এটা হলো ভরবেগ। এটা প্রিন্টিং মিস্টেক ছিল, যাই হোক। আসো, বলো তো এটার আনসার বলো। আচ্ছা, ইজি না ভাই আপনার মতো? এটা তো হ্যাঁ, আরে আরে আমি হারামি না রে, আমি খুব ভালো ছেলে। এই আটকাবো না, যাও, আটকাবো না, আমি দিব না এই প্রশ্ন, দিব না কখনো, যদি হই আর কি প্রশ্ন করার মতো দিব না, আমি হারামি না। আসো, তাওহিদ ভেরি গুড, হ্যাঁ সুমাইয়া জান্নাত ভেরি গুড, হ্যাঁ এটার আনসার হলো 120 কেজি ms ইনভার্স 1, ঠিক আছে? কেন ইজি না? পি ইকুয়াল টু এমবির আনসার, মানে এমবির অঙ্ক, এটা কোনো মানে গণিতের মধ্যে পড়ে বলো? ক্লাস 9-10 থেকে করে আসতেছি। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কি শক্তি কি হয়? সঞ্চিত হয়। এটা কেমনে মনে রাখবো? সেটা হলো কোন একটা বস্তুর অবস্থান এবং আকৃতি, কোন একটা বস্তু যখন অবস্থান পরিবর্তন করি বা আকৃতি পরিবর্তন করি তখন তার মধ্যে কেমন শক্তি সঞ্চিত হয়? সেটা হলো বিভব শক্তি সঞ্চিত হয়। কোন একটা বস্তুর আকৃতি যখন পরিবর্তন করি এবং তার অবস্থান যখন পরিবর্তন করি, কি শক্তি সঞ্চিত হয়? বিভব শক্তি। এখানে আকৃতিটা পরিবর্তন করা হয়েছে, তবে মনে রাখতে হবে এই যে আকৃতিটা পরিবর্তন করা হয়েছে তা তার স্থিতিস্থাপক সীমার মধ্যে হতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি একটা রাবারকে টেনে ছিঁড়ে ফেললা, তখন কিন্তু তোমার বিভব শক্তিটা আর থাকতে পারতেছে না ভিতরে, তোমার সেটা স্থিতিস্থাপক সীমার মধ্যে টেনে রাখতে হবে, ঠিক আছে? সেটা যদি অতিক্রম করে তার সঞ্চিত থাকে না। তাহলে কি মনে রাখবো? কোন বস্তুর অবস্থান এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আকৃতি আমরা পরিবর্তন করি তখন সেটা হলো বিভব শক্তি। ভেরি গুড ঋতু, আসো ফাহমি দেবা, ভেরি গুড। আসো, এরপরে একটি বস্তুর ভরবেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? খুবই সিম্পল জিনিস, ভরবেগ যদি দ্বিগুণ করা হয় মনে রাখবা তার মানে বর্গ হবে গতিশক্তি। সূত্রটা হলো এটা, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে? দেখো, ভরবেগ যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ এই যে পি যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তিটা তার বর্গ হবে, 2 দ্বিগুণা 4 গুণ হবে, ঠিক আছে? 4 গুণ হবে। আসো, তারপর যদি প্রশ্নটা এমন হয়, আমি হারামি না কিন্তু এরকমও তো হইতে পারে, তাই না? যে গতিশক্তি যদি 4 গুণ করা হয়, কি বললাম? গতিশক্তি যদি 4 গুণ করা হয় ভরবেগ কত গুণ বৃদ্ধি করতে হবে বা কত গুণ বৃদ্ধি হয়েছিল? প্রশ্নটা কি? গতিশক্তি 4 গুণ হলে তোমার ভরবেগ কত গুণ বৃদ্ধি করা হয়েছিল? তাহলে জিনিসটা এটা না, এটা কি না? এরকম একটা সম্পর্ক মেনে চলবে না? তাহলে এটা যদি 4 গুণ করা হইতো, এটা হইতো কত গুণ? কত গুণ বলো তো? দ্বিগুণ, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, আসো সামনের দিকে যাই। এরপর বল এবং স্থানচ্যুতকরণের মাধ্যমে কোনটি যদি 0 ডিগ্রি তবে কাজের পরিমাণ কত হবে? বলো, কাজের পরিমাণ সর্বোচ্চের জন্য। এই তো, ভেরি গুড তাওহিদ, ভেরি গুড। তাওহিদ আসলে ব্যস্তানুপাতিক না, তুমি যেটা আনসার দিলে ব্যস্তানুপাতিক না, বর্গমূল, ঠিক আছে? যদিও সমান সমান দিছে, ওইটা মানে শর্টকাটের জন্য, সমান সমান দিয়ে তো কোনো ইয়া হয় না। আসো, আসো, এরপর দেখো, বল এবং স্থানচ্যুতকরণের মাধ্যমে কোনটি যদি 0 ডিগ্রি হয় তবে কাজের পরিমাণ F ইকুয়াল টু, F কেন লিখতেছি, W লিখবো, তাই না? W ইকুয়াল টু Fs cos থিটা। যখন থিটা এর পরিমাণটা, থিটা এর মান 0 ডিগ্রি হয় কাজ সর্বোচ্চ। থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় কাজ 0, ঠিক আছে? থিটা এর মান যদি 90 ডিগ্রি হয় কাজ 0, একটু মনে রাখবা, ঠিক আছে? এই দুটো জিনিস এখানের জন্য ইম্পর্টেন্ট। আর বলো, 0 ডিগ্রি হয়েছে তবে কাজের পরিমাণ কত? সর্বোচ্চ, শেষ। আর 0 হওয়ার জন্য কত হইতে হইতো? ইয়াটা
90 ডিগ্রি, কোনটা 90 ডিগ্রি হতো হতো। আচ্ছা, এরপর যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয় কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? তার আগে বলো, আনসার দাও আমাকে। হ্যাঁ, এই এত রাতে আনসার দিয়ে দিচ্ছ। বলো তো, যদি কোনো বস্তু ভূমির উপরে তোলা হয় তাহলে কোন শক্তির বিপরীতে কাজটি করা হয়, এটার আনসার দাও আগে। কোন শক্তির বিপরীতে কাজটি করা হয়? তিন, রাইট, মাধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ কোন শক্তির বিপরীতে কাজটি করা হলো? মাধ্যাকর্ষণ শক্তি। এবার দেখো তো, আমরা যখন মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে একটা জিনিসকে ভূমি থেকে উঠিয়ে উপরের দিকে তুলছি, তখন সেটার মধ্যে কি শক্তি সঞ্চিত হয়েছে? কোন শক্তিটা সঞ্চিত হয়েছে বলো তো তাওহিদ? ঋতু, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ তাওহিদ, ঋতু, ভেরি গুড, ঋতু, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, কোন একটা জিনিসকে যখন আমরা নিচ থেকে উপরের দিকে তুলি, ভেরি গুড, বিভব শক্তি সঞ্চিত হয়। যখন সেটাকে ছেড়ে দেওয়া হয় তখন সেই বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হয়। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে যদি আমরা কাজ করি তাহলে বিভব শক্তি সঞ্চিত হবে কোন একটা বস্তুতে। আর যদি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোন একটা জিনিস নেমে আসে, সেই বিভব শক্তিটা গতিশক্তিতে কনভার্ট হবে। ঠিক আছে, এটা সবাই জানি, বাচ্চাদের পড়ালেখা, তাই না? দেখছো ফিজিক্স কত সহজ। একটি 2 কেজি ভরের বস্তুকে 10 মিটার উচ্চতা থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি সঞ্চিত হবে। কিছুক্ষণ আগে যে কনসেপ্ট বুঝাইছি ওই কনসেপ্টের কোয়েশ্চেন এটা। সেটা হলো একটা 2 কেজি ভরের বস্তু, রাইট? 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু 10 মিটার উচ্চতা, এই উচ্চতাটা হলো 10 মিটার থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত? দেখো এখানে যেই ধরো এটা এ অবস্থান, এটা হলো বি অবস্থান, ঠিক আছে? ভূমিটা হলো বি অবস্থান। এখানে যে বিভব শক্তিটা আছে সেটা এখানে এসে গতিশক্তিতে কনভার্ট হবে, ঠিক আছে? অর্থাৎ ই পি এ ইকুয়াল টু ই কে বি, তাই না? এই জিনিসটা তো জানি আমরা সবাই। তাহলে ইপি এর সমান কি? এমজিএইচ না? এমজিএইচ, এম এর মান 2 কেজি, জি তো আমরা জানি 9.8, এইচ এর মানটা হলো 10 মিটার, তাহলে কত হয়? আর 196 জুল। অর্থাৎ ইকেবিটা হলো 196 জুল, ঠিক আছে? অর্থাৎ এখানে যে বিভব শক্তিটা ছিল সেটা এখানে আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হবে। বুঝছি? শেষ। 15 ওয়াট ক্ষমতা অর্থ, 15 ওয়াট ক্ষমতা অর্থ কি বলতো? 15 ওয়াট ক্ষমতা অর্থ, দেখো আমরা ক্ষমতা অর্থ যা জানি, P = W/T, অর্থাৎ উপরে হলো জুল, নিচে হলো সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড। এর অর্থ হলো প্রতি সেকেন্ডে আমি যে পরিমাণ কাজ করছি, প্রতি সেকেন্ডে আমরা যে পরিমাণ কাজ করছি। সো ইজি না? 15 ওয়াট সমান হলো 15 জুল কাজ কই গেল, এই যে 15 জুল ওয়ার্ক, মানে 15 জুল ওয়ার্ক ইন 1 সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 15 জুল কাজ। শেষ, ঠিক আছে? ইজি না? 30, পদার্থবিদ্যাতে নিচের কোনটি পাওয়ারের একক নয়? আচ্ছা দাও তো, নিচের কোনটি পাওয়ারের একক নয়, এটার আনসারটা দাও। পদার্থবিদ্যায় নিচের কোনটি পাওয়ারের একক নয়? ফাহমিদাইবা, ভেরি গুড। তাওহিদ, আরে সেই, হ্যাঁ তাওহিদ, ভেরি গুড। ফাহমিদাইবা, এই তো ভালো করতেছে। দেখি এটার আনসারটা দাও। পদার্থবিদ্যাতে নিচের কোনটি পাওয়ারের একক নয়? দেখো এটা হলো আনসারটা হলো জুল, ঠিক আছে? ভেরি গুড। আসো, এই যে ওয়াট, ঠিক আছে, এটাও জুল পার সেকেন্ড, অশ্ব শক্তি অর্থাৎ হর্স পাওয়ার, এটাও হলো একটা তোমার পাওয়ারের একক বা ক্ষমতার একক। জুল পার সেকেন্ড এটা তো আছে, এটা তো ওয়াটের আরেক নাম। আর জুলটা হলো কাজের একক, জুলটা হলো কাজের একক, এটা হলো কাজের একক, ঠিক আছে? আর এটাও মনে রাখবা, এক অশ্ব শক্তি সমান, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান হলো 746 জুল পার সেকেন্ড। এই জিনিসটা একটু মনে রাখিও, এটাও মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের একটা কোয়েশ্চেন, যে 1 হর্স পাওয়ার সমান কত জুল পার সেকেন্ড, ঠিক আছে? আসো সামনের দিকে যায়, দেখো এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? দেখছো 746 ওয়াট বা 746 জুল পার সেকেন্ড, ঠিক?
এই যে এটা জুল পার সেকেন্ড বা ওয়াট। এই যে ঠিক আছে, সামনের দিকে যাই। দেখো সিরাজ সাহেবের বর 20 কেজি। আসলে 20 কেজির কোন মানুষ যে সাহেব হয় এটা তো আমি বুঝি না। যাই হোক, তিনি 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার কাজের পরিমাপ কত? 20 কেজি হলে একটা বাচ্চার ওজন হয়। ঠিক আছে, আসো। ভেরি গুড তাওহিদে। কাঁদতেছো কেন বাবা? তাওহিদ তুমি সেট কেন? P equal to W by T, W equal to FS by T, আর এখান থেকে আসছে mgh by T। ঠিক আছে, এরপর এই সাহেবের বরটা হলো বা এই বাচ্চার বরটা হলো 20 কেজি, 9.8 ইন্টু এইচ। এইচ কত দেখি? 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি, রাইট? 25 সেন্টিমিটার 20টা সিঁড়ি, রাইট? আচ্ছা, অর্থাৎ 500 সেন্টিমিটার আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে। 500 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো 5 মিটার, এখানে লিখবো 5। এরপর টিয়ত্তর সময় কত দেওয়া আছে দেখি? 10 সেকেন্ড। আচ্ছা, 10 শেষ। এরপর এটাকে পারলে 2 হয়, 5 গুণে 10, আসলে 98 আনসারটা হবে। কত? পাওয়ারটা হলো 98 ওয়াট। দুঃখিত, আমি হয়তো কিছু একটা ভুল করছি। 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু, 20টি সিঁড়ি 10 সেকেন্ড উঠলে। M 20 কেজি, ওকে। জি 9.8, আর এটা হলো 5 মিটার 10, সময়টা হলো 10 সেকেন্ড উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? 98 ওয়াটই হওয়ার কথা ছিল। ও আচ্ছা, কাজের পরিমাণ জিজ্ঞেস করছি আমি, তো সরি, ক্ষমতা বের করে ফেলছি। আচ্ছা, কাজের পরিমাণ হলো ওই যে সময় দিয়ে তো আর ভাগ করতে হবে না, 980 জুল, অর্থাৎ উপরে হলো 980 জুল। ঠিক আছে, এটা। আর যদি কখনো বলতো এটার ক্ষমতা কত, ক্ষমতা হলো 98 ওয়াট, সো এটার আনসারটা হলো 980 জুল। বুঝছি? আচ্ছা, এই 1080 হবে না রে বাবা, দেখো না এখান থেকেই দেখা যায় রে। এই যে দেখো, এটা হয় 5 দুগুণে 10, 10-এর জন্য এই জিনিসটা উঠে যায়, যার কারণে হয় 980 জুল। 20 কেজি ছিল। দেখি আনসারটা দাও তো। ক্লাস 5-এ আমার ওজন ছিল, হ্যাঁ ক্লাস 5-এ তোমার ওজন ছিল। আই হাই রে। একটু আমরা বিরতি নিতে পারি, রাইট? আচ্ছা, এই প্রশ্নটাতে একটু দেখি। হ্যাঁ, কোথাও একটা তোমার রাইট, মানে কিছু একটা মিস্টেক হয়েছে, যার কারণে আসলে এই সূত্র আনসারটা আসতেছে, মানে ওইখানে তো 980 জুল না। ঠিকই আছে, ঠিক আছে। মানে আমি আসলে এই প্রশ্নটা আরেকটা প্রশ্নের সাথে মিল ছিল, সেটা কি ক্ষমতা কত পরিমাণ সেটাও জিজ্ঞেস করা হয়েছিল একটাতে, তাই আমার মাথায় 98 ওয়াট ঘুরতেছিল। যাই হোক, আনসারটা হলো 980 জুল, আর যদি কখনো ক্ষমতা জিজ্ঞেস করে সেটা হলো 98 ওয়াট। আর এটাও হলো একটা মেডিকেল ইন্ডাস্ট্রি কোয়েশ্চেন। ক্ষমতা জিজ্ঞেস করা হয়েছিল কোন একটা বছর, আর একটা বছর কাজ কত সেটা জিজ্ঞেস করা হয়েছিল। আসো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? বলো তো এটার আনসার কি হইতে পারে? এটা বলো, এটার আনসার দাও। হ্যাঁ পাপ, নেক্সট। ঠিক আছে, এত উত্তেজিত কেন? পড়াই যাচ্ছি। আচ্ছা। mgh ইকুয়াল টু, হ্যাঁ বুঝছি আমি। এটার আনসারটা দাও। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন কত হবে? একটা সূত্র ছিল না, W equal to mg minus m ওমেগা স্কোয়ার cos ল্যামডা, এরকম টাইপের একটা সূত্র ছিল, রাইট? এই সূত্রটা কখনো দেখছো কিনা বলো তো?
এই অসীম না রে। আচ্ছা দাঁড়াও, এই সূত্রটা লাগবে না, তোমাদেরকে কমন সেন্স দিয়ে শেখাই। হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণন না থাকলে, অর্থাৎ পৃথিবীটা অলওয়েজ ঘুরতে আছে, ঠিক আছে। এখন ওজন দেওয়া আছে রে বাপ, ওজন ওজন ওজন, যার কারণে এটা স্বাভাবিকের সমান কখনো হবে না। ওজন দেওয়া আছে, ভর না। যদি ভর হতো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো কোনো বস্তুর যদি ভর বলা হইতো, ভর কেমন হবে, তাহলে থাকতো স্বাভাবিকের সমান, ভর হলো স্বাভাবিকের সমান থাকবে। কিন্তু যদি ওজন বলা হয়, এই ওজনটা বলা হয়, তাহলে দেখো পৃথিবীটা ঘোরার ফলে, ঠিক আছে, ঘোরার ফলে বাহিরের দিকে একটা তার এক্সটার্নাল ফোর্স যাচ্ছে, অর্থাৎ তার বাহিরের দিকে যে বলটা আছে ওটার জন্য তার কিছু পরিমাণ যে ওজনটা আছে সেটা কমে যাচ্ছে, ঠিক আছে। আমাদের যে কার্যকরী ওজন, এটা কিন্তু আসল ওজন থেকে কিছুটা কম পৃথিবী ঘূর্ণনের ফলে। যখনই ঘূর্ণনটা বন্ধ হয়ে যাবে তখন এক্সটার্নাল ফোর্স আর কাজ করতে পারে না, যার কারণে আমাদের ওজনটা কিছু পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বৃদ্ধি হবে, ঠিক আছে, বৃদ্ধি হবে। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে বৃদ্ধি হবে। স্বাভাবিকের সমান কেন হবে ভাই? সুমায়া জান্নাত স্বাভাবিকের সমান। ওজন, ওজন কি আসলে স্বাভাবিকের সমান হবে? ঋতু, সুমায়া জান্নাত, ভর স্বাভাবিকের সমান হবে। এই তাওহীদ শুধুই সেট হয়, কেন সেট হয় আল্লাহ জানে। সেট হওয়ার তো কিছু নাই। আসো এই প্রশ্নটা থাক, কিছুক্ষণ পরে এটাতে আবার আসতেছি। আসো, ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উচ্চতে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? এই আনসারটা দাও তো। এই না পারার কি আছে, এটার আনসার আমার মুখস্থ আছে, ঠিক আছে। এই প্রশ্নটা আমি এতবার পড়ছি, ঠিক আছে, এটা আমার মুখস্থ হয়ে গেছে আনসারটা আমার সময়। আচ্ছা, এটা আসল ইয়াটা হয় এরকম যে জি ইকুয়াল টু জি নট, অর্থাৎ জি প্রাইম ইকুয়াল টু জি নট ডিভাইডেড বাই এইচ প্লাস আর হোল স্কোয়ার। এখন দেখো এই সূত্রটা যে বসাই করতে গেলে অনেক ঝামেলা। আসলে কেন জানি, যখন বলা হয় 1000 কিলোমিটার উচ্চতায় কত, 2000 কিলোমিটার উচ্চতায় কত, আমাদের এই অঙ্কটা দিয়েই করতে হয়। তবে আমরা এইভাবে মনে রাখতে পারি, 1000 কিলোমিটার উচ্চতে, শুধুমাত্র আমি এই প্রশ্নটাই লিখছি, আর কোনো প্রশ্নই আসে নাই। এটা হলো 7.33 ms ইনভার্স 2 হয়, বুঝছো, সি হয়। হ্যাঁ, আমার মুখস্থ হয়ে গেছে এটা করতে করতে, কেন জানি। আচ্ছা, 7.33 ms ইনভার্স 2 হয়। আচ্ছা, তাকাই দেখি, এখানে বসায় করতে পারো, সেমই আনসার আসবে। আচ্ছা, এরপর একক ভরে দূরে বস্তু কণা একক ভরে, আয় আল্লাহ, এই প্রশ্নটা পড়ো, কিছুক্ষণ আগে এটার আনসার দিছি। আচ্ছা দাও তো এটার 7.33, গুড ফাহমিদা ইবা। ও তাহিদ পারতেছ না ভাই, সেট তুমি খুশি হইতাছো কেন? একক ভরে দূরে বস্তু একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুব, ঠিক আছে, কিছুক্ষণ আগেই বলছি। এই আনসারটা কেউ দিছে? আসো, মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা হলো অলরেডি লিখছিলাম 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমরা এই এককটাও একটু মনে রাখলাম, ঠিক আছে, এই এককটাও একটু মনে রাখবা, মহাকর্ষীয় ধ্রুবকের একক। আসো, আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবকটা আসছে মহাকর্ষীয় বল থেকে না। আল্লাহ রে, অভিকর্ষ ত্বরণ কেমনে হয় রে? তোমরা এইচএসসি দিয়ে আসছো না? একক ভরের দুটি বস্তু একক দূরত্বে যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে, আচ্ছা করাই, আর কি করব, F = G * m1 m2 / d স্কয়ার, এমন না? আচ্ছা, যদি যেটা দেই, এটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, দুইটা একক ভরের হয়, অর্থাৎ 1 × 1 / 1 স্কয়ার, অর্থাৎ 1 মিটার দূরত্বে, তাহলে কি হয়, F = G না, অর্থাৎ আকর্ষণ বলটা মহাকর্ষীয় ধ্রুবকের সমান না। এই জিনিসটাই জানতে চাইছে, ঠিক আছে। আমি মনে হচ্ছি, হ্যাঁ, ভেরি গুড ফাহমিদা ইবা, এবার বুঝছো? বুঝছি না? ভেরি গুড, এই যে, ঠিক আছে, এটাই আসলে এই জিনিসটাই জানতে চাইছে, ঠিক আছে। আসো সামনের দিকে এগিয়ে যাই। একটি বস্তুর ভর পৃথিবীতে 75 কেজি, চাঁদে বস্তুটির ভর কত হবে? আমাদের এত বিশাল অঙ্ক করাই সৃজনশীল লেখার দরকার নেই, আমাদের জাস্ট কি মনে রাখতে হবে
চাঁদে কোন একটা বস্তুর ভর পৃথিবীর ভরের 6/1 অর্থাৎ পৃথিবীতে যে বস্তুটার ভর 75 কেজি সেটা হবে চাঁদে 6/1। ও আচ্ছা, ভর তো 75 কেজি হবে, ওজনের কথা বলতেছিলাম আমি, সরি। ভর সেমই হবে, ভর একই, ভর কখনো চেঞ্জ হবে না, এটা হবে সেম। ঠিক আছে, যদি ভর বলা হয়। কিন্তু যদি ওজন বলা হয়, ওজন এই ওয়ার্ডটা উচ্চারণ করা হয়, তাহলে এটার ওজন আসলে 14 কেজি হতো। ঠিক আছে, 6/1 হতো। ঠিক আছে, যদি ডাব্লিউ বলা হইতো, ধরো এটা চাঁদে, আমি এম দিয়ে প্রকাশ করি, এটা হলো আর্থে, এটা হয় 6/1। আর ভর হবে সেমি, ভর সেম, অর্থাৎ কত, 75 কেজি। এটা আসলে ওই কোনো ঠিক না, এটা কমন সেন্সের কোয়েশ্চেন। আসো, গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, বলো তো এটার আনসার দাও। বলা পান, এটার আনসার দাও। ভেরি গুড ইরফান মিয়া। আমি দেবা তোমাকে ভেরি গুড। হ্যাঁ, তুমি বি লেখে, আল্লাহ রে, বি লেখে তুমি তারপর ইয়া হয়ে থাকো, খুশি হয়ে থাকো। আচ্ছা, আপনার আমি আপনার হামিম ভাই কমেন্ট করছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আসো, দেখো গ্রহগুলার গতিপথ উপবৃত্তাকার। আচ্ছা, এটা বলো আমাকে, যখন ষষ্ঠতে ঢুকো প্রথমে একজনের 3টা সূত্র পাও, সেটা হলো গ্যালিলিও। গ্যালিলিও কি করছেন, পড়ন্ত বস্তুর 3টা সূত্র আবিষ্কার করছেন, রাইট? উনি দিচ্ছেন পড়ন্ত বস্তুর সূত্র, পড়ন্ত বস্তুর সূত্র। আর গ্রহগুলার গতিপথ নিয়ে, গ্রহগুলার গতিপথ বা গ্রহগুলার গতি নিয়ে 3টা সূত্র দিচ্ছেন কে, কিছুক্ষণ পরে দেখবা কেপলার। ঠিক আছে, উনি হলো গ্রহগুলার গতিপথ নিয়ে সূত্রগুলা দিচ্ছেন, রাইট? গতিপথ। আচ্ছা, এই যে কেপলার আছেন, হ্যাঁ, ওনার 3টা সূত্র আছে, রাইট? তার মধ্যে প্রথম সূত্রটাই হলো উপবৃত্তাকার সূত্র। ঠিক আছে, এটা হলো কেপলারের প্রথম সূত্র, প্রথম সূত্র। সো গ্রহগুলা উপবৃত্তাকার, এই কথাটা বলছেন হলো বিজ্ঞানী কেপলার। ঠিক আছে, আর টলেমি গ্রহ নক্ষত্র সম্পর্কে ধারণা দিচ্ছেন পিথাগোরাস। যত ধরনের জ্যামিতিক কাহিনী আছে সবগুলা পিথাগোরাস নিয়ে। ঠিক আছে, আর গ্যালিলিও তো পড়ন্ত বস্তুর সূত্র দিচ্ছেন। আসো, এরপর তরল ও কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভিজাবে না, তাই না? হ্যাঁ, আনসারটা দাও। কেপলার, ভেরি গুড ফাহমি দেবা। ওয়ালাইকুম আসসালাম বস, কারে সালাম দাও? আপনার হামিম ভাইয়ের বদলে তোমাদেরকে আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে দিলাম। আসো, এই আনসারটা দাও যে তরল কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণ কত হলে কঠিন পদার্থকে ভেজাবে না। দেখো, স্পর্শকোণ দুইভাবে হইতে পারে, একটা হলো সূক্ষ্ম স্পর্শকোণ আর একটা হলো স্থূল স্পর্শকোণ। যদি সূক্ষ্ম স্পর্শকোণ থাকে, অর্থাৎ 0 থেকে 90 এর কম থাকে, ঠিক আছে, সেটা হলো মানে তরল পদার্থটা কঠিন পদার্থকে ভেজাবে। অর্থাৎ যদি এই 3টা কোণ হইতো, এই ক্ষেত্রে ভেজাতো। ঠিক আছে, ভেজাতো। কিন্তু যখন সেটা স্থূলকোণ হয়ে গেছে, এখন ভেজাবে না। ঠিক আছে, ভেজাবে না। অর্থাৎ স্থূলকোণের ক্ষেত্রে এটার আনসারই হলো আসলে স্থূলকোণ, স্থূলকোণ। ঠিক আছে, অর্থাৎ তরল কঠিন পদার্থের মধ্যকার স্পর্শকোণের মান কত হলে তরল পদার্থ কঠিন পদার্থকে ভেজাবে না, সেটা হলো একটা স্থূলকোণ, সেটা হলো 120 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা তোমাদের এমসিকিউ শিখাই, সেটা হলো পারদ ও কাচের মধ্যকার, কাচের মধ্যকার স্পর্শকোণ, স্পর্শকোণ কত বলতো? 140 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো অ্যানাদার এমসিকিউ। এই যে এগুলাই, আর কিছু নাই। দেখছো, খুবই ইজি ইজি প্রশ্ন আসে পদার্থবিজ্ঞানে। এরপরে তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নাই? বলতো, তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নাই? এই আনসারটা দাও। তরলের যে পৃষ্ঠটান, সেটার উপর কিসের প্রভাব নাই? তাপমাত্রা, চাপ, দূষিতকরণ, দ্রবীভূত বস্তুর উপস্থিতি। এই আনসারটা দাও। তরলের পৃষ্ঠটানের উপর নিচের কোনটির প্রভাব নাই? দেখো, সপ্তম অধ্যায় যখন খুলবা তখন দেখবা তরলের পৃষ্ঠটানের উপর কিছু প্রভাব, মানে কোন কোন জিনিস প্রভাব বিস্তার করে সেটা আছে। ঠিক আছে, তার মধ্যে তাপমাত্রাও ছিল, দূষিতকরণও ছিল, দ্রবীভূত বস্তুর উপস্থিতিও ছিল। চাপ ছিল কিনা একটু দেখে নিবা, আসলে চাপ। ঠিক আছে, এই আনসারটা কে দিছে সবার প্রথমে? ঋতু
সুমাইয়া জান্নাত তোমাদেরকে ভেরি গুড। আর 140 কে বলছে ইরফান মিয়া, ভেরি গুড। আমি আসলে খেয়াল করিনি ওইটা। ইরফান মিয়া তোমাকেও ভেরি গুড, ঋতু এবং ভেরি গুড সুমাইয়া জান্নাত। এই তো এই চাপ, ঠিক আছে, চাপ হবে সিনা চাপ। ঠিক আছে, দূষিতকরণ হয় কোন একটা তরলে, বি হবে, বি ফার্মে দেবে বি। ঠিক আছে, বি আনসার। হ্যাঁ, চাপের কোনো প্রভাব নাই। আসলে কি দেখো, জিনিসটা হলো খুবই কমন সেন্সের কোয়েশ্চেন। তলের পৃষ্ঠটার উপর নিচের কোনটি প্রভাব নাই, আগে বলো তলের উপর চাপের কি খুব প্রভাব আছে? এটা তরল, ঠিক আছে, এটা চাপের প্রভাবে কোনো ধরনের আয়তন পরিবর্তন করে না, খুবই মানে এতই কম আয়তন পরিবর্তন করে যে চাপের কোনো প্রভাব নাই তরলের উপর। তাই আসলে এই পৃষ্ঠটানের ক্ষেত্রেও চাপের কোনো প্রভাব নাই। এটাই হলো কাহিনী। তাপমাত্রার প্রভাব আছে, দূষিতকরণের প্রভাব আছে, দ্রবীভূত বস্তুর উপস্থিতিও প্রভাব আছে। আসো 40, সরল দোলকের সাম্যাবস্থা কোনটি সর্বোচ্চ হয়? বলো একটা সরল দোলক, হ্যাঁ সরল দোলক একদম মাঝখানে কোনটা কি হয় সর্বোচ্চ হয়? বলো, প্রত্যায়নী বল, সরণ, ত্বরণ, কি সর্বোচ্চ হয়? এই আনসারটা দাও। দেখো একটা সরল দোলক যখন সাম্যাবস্থায় থাকে তখন তার বেগটা সর্বোচ্চ হয়। কি সর্বোচ্চ হয়? বেগটা সর্বোচ্চ হয়। এখানে এসে মূলত ভি ম্যাক্স হয়। এই ভি ম্যাক্স যেখানে হয় সেখানে আসলে সরণটা শূন্য হয়। ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে কি হয় দেখো তো, ত্বরণটাও শূন্য হয়। ঠিক আছে, সাম্যাবস্থায়, অর্থাৎ এগুলো হলো কই হয় সাম্যাবস্থায়, সামনে। যখন সে হাইয়েস্ট অবস্থায় থাকে, অর্থাৎ ধরো এটা 4 ডিগ্রি, একটা সরল দোলকের সর্বোচ্চ যেই কৌণিক তোমার সরণ সেটা হয় 4 ডিগ্রি, যখন সর্বোচ্চ অবস্থানে চলে যায় তখন তার বিটা হয় মিনিমাম, গতিবেগ হয় সর্বনিম্ন, যে সরণটা আছে এটা হয় ম্যাক্স, ত্বরণটা হয় ম্যাক্স। ঠিক আছে, এটা হয় যখন সে সরল দোলক যখন এক পাশে চলে গেছে এবং সর্বোচ্চ যখন অবস্থানে চলে যায়, সর্বোচ্চ সরণে যখন চলে যায় তখন। এটা একটু মনে রাখলা, ঠিক আছে। তাহলে সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? বেগ। ঠিক আছে, সুমাইয়া জান্নাত ভেরি গুড, তাওহীদ ভেরি গুড। এই তো সরণ আসলে হবে না রে, সরণ হলো এই যে সাম্য থেকে, সরণ কি এই যে সাম্য অবস্থা থেকে তার যে দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, যখন সেটা এক পাশে থাকে তখন সেটা ম্যাক্স দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, সরণ না, এটা আসলে বেগ। আচ্ছা আসো, এরপর কোন সাধারণ সুরেলার দোলনের জন্য কণিক স্থান যদি কত বড় প্রশ্ন, এটা আনসার 4 ডিগ্রি, তাই না? কোনটি বেশি হতে পারে না, অর্থাৎ এটা জিজ্ঞেস করছে তোমার সরল দোলকের সর্বোচ্চ বিচ্যুতি কত বা সর্বোচ্চ স্থানচ্যুতি কত, 4 ডিগ্রি। আচ্ছা তারা এটা একটু দাগাই দেই, হ্যাঁ 4 ডিগ্রি। এরপর পর্যায়কাল বল ধ্রুবকের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ কোনটি? বলো বলো বলো, এর আনসারটা বলো। t equal to 2 pi root over m by k, এই সূত্রটা পড়ছি না, এর অর্থ হলো t সমানুপাতিক 1 by root k, এটাই হলো আনসার। ঠিক আছে, এই যে ঠিক আছে, t সমানুপাতিক 1 by root k। আচ্ছা আসো, এরপর কোন শব্দ তীব্রতায় কানে যন্ত্রণা শুরু হয়? বলো, এটার আনসার তোমরা দাও, এটার আনসারটা দাও তো। ডেসিবেল। সুমাইয়া জান্নাত ভেরি গুড, তাওহীদ ভেরি গুড, হালিমা ভেরি গুড। এই যে 120 ডেসিবেল। ঠিক আছে, এবার বলি আমাদের কানের শ্রাব্যতার সীমাটা শুরু হয় 0 ডেসিবেল থেকে। ঠিক আছে, 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল হাইয়েস্ট, এই রেঞ্জের মধ্যে আমরা শুনতে পাই। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে আমরা শুনতে পাই। ঠিক আছে, এটা থেকে আমাদের কানে যন্ত্রণা শুরু হবে, আর এটা থেকেই আমার ন্যূনতম শ্রাব্যতার সীমা। ঠিক আছে, তাহলে একটু মনে রাখলাম। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে 0 ডেসিবেলটা আছে না, এটা আসলে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা শক্তিটা। ঠিক আছে, ওয়াট পার প্রতি তোমার একক ক্ষেত্রফলে কি পরিমাণ তোমার ক্ষমতা যাচ্ছে, অর্থাৎ পাওয়ারটা তোমার ইমিট হচ্ছে। আর এটা হলো 1 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা এই দুইটা জিনিস একটু দেখবা। ঠিক আছে,
এটা একবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, ওই জন্য লেখাইলাম। ঠিক আছে, আসো এরপর কোন শব্দের সাউন্ড ইন্ডেক্সে, ওকে। এরপর দুই শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? খুবই সিলি একটা প্রশ্ন, জাস্ট উল্টা 6:5। সেটা কেমন দেখো তো, বি ইকুয়াল টু এফ ল্যামডা, বাচ্চাদের জিনিস। এফ যদি এক পাশে আনি তাহলে নিচে চলে আসবে এফ সমানুপাতিক 1/λ এভাবে প্রকাশ করতেই পারি। অর্থাৎ দেখো তাদের সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক, তাই না? এফ হলো কম্পাঙ্ক, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তারা যদি মানে তাদের অনুপাত জানতে চাইছে, তো এই যে কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ F1 F2 দেওয়া আছে, তাহলে ল্যামডাটা উল্টে যাবে 6:5। তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত? 6:5। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আসুক এরপর, শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘর বাড়ি ভেঙে যায়? যেই কারণে ওই যে সেনাবাহিনীর মার্চের সময় তোমার সেতু দুলতে থাকে, সেই কারণে মানে ঘর বাড়ি ভেঙে যায়। আসো বলো তো এটা কি? স্বরকম্প, তীব্রতা, মুক্ত কম্পন, পরবশ কম্পন, কোনটা হবে? ছবি দিয়েছে সোহানুর রহমান সোহান। দেখো তো এটা কি? পরবশ কম্পন। ভেরি গুড। ঠিক আছে, এটার আনসারটা হলো পরবশ কম্পন। ঠিক আছে, পরবশ কম্পন। ঠিক আছে, আসো সামনের দিকে যাই, প্রায় শেষের পথে আমরা। এরপর হলো একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করলে কি পরিবর্তিত হয়? এই আনসারটা দাও। এই কনসেপ্টটাকে তোমরা মাথায় রেখে বিভিন্ন শব্দের অঙ্ক করতে, যখন পানি থেকে লোহাতে যাইতো কেমন জানি সৃজনশীল আনসার করতাম না আমরা? ঠিক আছে, সেখানে কি কনসেপ্ট তুমি মাথায় রাখতা, এগুলোর মধ্যে বলো তো কি পরিবর্তিত হয়? এই আনসারটা দাও। তোমার জান্নাত, ভেরি গুড। ঋতু, ভেরি গুড। কৃষ্ণা রানী খান, ভেরি গুড তোমাদের। হ্যাঁ, এটা এই আনসারটা দাও, মানে দেখে দাও। হ্যাঁ, মানে ধুম করে আনসার দিও না, একটু পড়ো, তোমার অপশনগুলো একটু দেখো, তারপর আনসারটা দাও। এটার আনসারটা হলো, এই কি লিখতেছো দেখো, একটি শব্দ তরঙ্গ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করতেছে। ঠিক আছে, কি কি চেঞ্জ হইতো বলি? এই যে ব্যাক এবং তরঙ্গ চেঞ্জ হইতো। যখন তোমরা বি ইকুয়াল টু এফ ল্যামডা এই শব্দটা লেখো, যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন এই জিনিসটাকে তোমরা অপরিবর্তিত রেখে অঙ্কগুলা করতা, তাই না? তাহলে এফটা চেঞ্জ হবে, ব্যাকটা, এফটা অপরিবর্তিত থাকবে, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। ঠিক আছে, এটা সেম থাকবে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে সেম থাকবে। ঠিক আছে, কম্পাঙ্কটা একই থাকবে রে। হ্যাঁ, এখন ঠিক হচ্ছে তোমাদের। আচ্ছা আসো সামনের দিকে যাই, কি আছে এরপর? মানুষের কান সবচেয়ে যে মৃদু শব্দ শুনতে পায় তার তীব্রতা, এই কিছুক্ষণ আগেই লেখাইছি তাই না? ওই যে 10^12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা। আর এখানে ডাব্লিউ গুলো না বড় হাতের হবে, এটা একটু মানে তোমার মিস্টেক, তোমার টাইপিং মিস্টেক, এই ডাব্লিউ গুলো একটু বড় হাতের হবে। এটাই হলো সবচেয়ে মৃদু শব্দ শোনার তীব্রতাটা। ঠিক আছে, আর সবচেয়ে হাইয়েস্ট যে শব্দ শুনতে পারি তার তীব্রতা হলো তোমার 1 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হলো তোমার সর্বোচ্চ তীব্রতা। এটা হলো সর্বোচ্চ তীব্রতা। ঠিক আছে, কোনটি তীব্রতার মাত্রায় কানের শ্রবণ সীমা বলা হয়? শ্রবণ সীমা আসলে এটা হলো যেখান থেকে মূলত তুমি শুনতে শুরু করো। ঠিক আছে, এটাই হলো শ্রবণ সীমা, ওইখান থেকে শুরু হয় 0 ডেসিবেল, তাই না? 0 থেকে 120 ডেসিবেল ছিল, এটাই হলো 0 ডেসিবেল। আসো এরপর, শব্দের প্রাবল্য মাপার একক হচ্ছে, খুবই সহজ একটা আনসার, প্রাবল্য ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেল। ওয়াট পার মিটার স্কোয়ার হলো তীব্রতা মাপার একক, এটা হলো তীব্রতা। আর প্রাবল্য মাপার এককটা হলো ডিটা ছোট হয়, বিটা বড় হয়। এখানে আসলে আনসার যে আল্লাহ মাহবুদ কোনটা দেখাবো, যাই হোক আনসার নাই,
ডেসিবেলটা আনসার হয়। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হইতে পারে। যাই হোক, তাহলে ডিটা ছোট হয়, বিটা বড় হয়, এটা একটু মনে রাখবো। শব্দের প্রাবল্য মাপার একক হচ্ছে, এখানে লিখে দিই, হ্যাঁ, তাহলে তোমাদের কনফিউশন হয়, ডেসিবেল। এরপর 0°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 4.5 মিলিমিটার পার হলে 40°C তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? ঠিক আছে, এটা বলো আমাকে। বাট এটা আসলে মানে মুখস্থ বিদ্যার একটা চার্ট আছে তোমাদের পদার্থবিজ্ঞানের, আগে 767 পৃষ্ঠা একটা চার্ট আছে না, অনেক বড়, 0 থেকে 100°C পর্যন্ত সবগুলো পারদের চাপ দেওয়া আছে, ওইখান থেকে প্রশ্নটা করা, বুঝছো? তো আমি জানি এটার আনসার কত, আর তো মুখস্থ আছে। তো এটা একটু বলো তো আমাকে, এটার আনসার কত হইতে পারে? আন্দাজেই বলো, সমস্যা নাই তো, আন্দাজে ঢাকায় যদি হয়ে যায় তো ভালোই। কৃষ্ণরানী খান, ভেরি গুড, ডেসিবেল ছিল। এটার আনসারটা একটু বলো আমাকে কাইন্ডলি। এই খুঁজে বের করছো হাসান মাহাদি, একটু বলো তো তুমি কি খুঁজে বের করছো নাকি ম্যাথ করে অঙ্কটা দিছো, মানে আনসারটা দিছো, কিভাবে দিছো আনসারটা? ঋতু 55, এই তোমরা আনসারটা কিভাবে দিচ্ছ বলো না আন্দাজে। ভেরি গুড, সুমাইয়া জান্নাত, হ্যাঁ ভেরি গুড, জিহা জান্নাত, হানিমা, দেখে দিছো? আচ্ছা আচ্ছা, দেখো এটার আনসারটা আমার মুখস্থ ছিল যে ওই চারটাতে আছে 40°তে আসলে 55 মিলিমিটার পার। ঠিক আছে, কয়েকটা জিনিস মনে রাখবা, সেটা হলো 0°তে চাপ কত, 100°C চাপ কত, এর মধ্যে যদি কিছু আসে না বের করাটা একটু প্যারা হয়ে যায়। বাট এটা 0°C হলো 4.5 এর কাছাকাছি থাকে এরকম কিছু, 100°C থাকে 760 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, মিলিমিটার মার্কারি, আর এই 40°তে হলো 55 মিলিমিটার পার। কেমনে দিছো এই আনসারটা? আন্দাজেই দিছে, হ্যাঁ, গ্যাস দিছে তোমাদের, গ্যাস এত না, ওই কোয়েশ্চেন দেখছিলাম। ভেরি গুড, ভেরি গুড। যারা যারা বিগত বছরের কোয়েশ্চেনগুলো অলরেডি প্র্যাকটিস করে ফেলছো বা করবা, তাদেরকে সাধুবাদ জানাই। ঠিক আছে, ফিজিক্সে প্রচুর পরিমাণে বিগত বছরের কোয়েশ্চেনের টাইপগুলা থেকে প্রশ্ন আসে, বুঝছো, আর খুবই সহজ হয় প্রশ্নগুলা। কোয়েশ্চেন ব্যাংকে, ও আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংকে দেখছো, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা খুবই ভালো একটা মেথড। আসো, আর এগুলা ছিল 0°C 4.5 হলো, 100°C হলো 760। এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। ঠিক আছে, এটা একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন ছিল। আসো সামনের দিকে যাই, আর মনে হয় কঠিন কিছু নাই। এই দেখো 100°C তাপমাত্রায় পানির বাষ্পের চাপ কত হয়, এই যে এটা এটা হলো 40°C তাপমাত্রায়, এটা হলো 40°তে। এগুলো একটু দেখে নিবা, ইজি না? এরপর স্থির তাপমাত্রার ক্ষেত্রে সমস্ত গ্যাসের অণুগুলার জন্য কোন প্যারামিটার ধ্রুব? এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং জানো এটা জাস্ট ম্যাথ 2021 লাগাইছে না, এটা আসলে আরো দুইটা, এর আগেও আরো দুইবার আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নেই আসছে। এই আনসারটা দাও, এই আনসারটা একটু দাও। হ্যাঁ, কোন প্যারামিটার ধ্রুবক থাকে? এই ভর, আল্লাহ, পাঁচটা ভুল করছিলাম। ও আচ্ছা, জিনিসটা হলো পৃথিবীতে তোমরা একবার যেটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, এটা আর ভুল করিও না। জানো আমাদের ইসলামে খুব সুন্দর একটা কথা আছে, সেটা হলো মুমিন ব্যক্তি এক গর্তে দুইবার পা দেয় না। অর্থাৎ তুমি যেটা একবার ভুল করছো না, ওটা আর দ্বিতীয়বার ভুল করা যাবে না। যে জিনিস ঠিক করে আসছে ওইটা ভুল হইতে পারে কোনো একটা কারণে, কিন্তু যে জিনিস অলরেডি ভুল করে ফেলছো, এই জিনিস যাতে আর জীবনে মিস্টেক না হয়, ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, স্থির তাপমাত্রায় গ্যাসের সমস্ত, যাই হোক, মানে স্থির তাপমাত্রায় তোমার গ্যাসের অণুগুলোর জন্য কোন প্যারামিটার ধ্রুব থাকবে? মনে রাখবা, এটাকে বলা হয় মেয়ার্স হাইপোথিসিস। কি বলা হয়? মেয়ার্স হাইপোথিসিস। মেয়ার্স হাইপোথিসিস কি বলে দেখি একটু। মেয়ার্স হাইপোথিসিস সেটা হলো স্থির তাপমাত্রায় গতিশক্তি ধ্রুব। এটা মুখস্থ করে ফেলো, এই প্রশ্নটা অনেকবার আসছে, ওই জন্য স্থির তাপমাত্রায় গতিশক্তি ধ্রুব, স্থির তাপমাত্রায় গতিশক্তি ধ্রুব, গতিশক্তি ধ্রুব, গতিশক্তি ধ্রুব। ভেরি গুড। এই যে এখন হচ্ছে গতিশক্তি
কৃষ্ণা রানী খান, জিয়া জান্নাত, হালিমা হাসান মাহাদি, ভেরি গুড। সোমায়া জান্নাত, ভেরি গুড। ঋতু, ভেরি গুড। আসো, ঠিক আছে, এটাকে মেয়ার্স হাইপোথিসিস বলা হয় আর কি। স্থির তাপমাত্রায় গতিশক্তিটা ধ্রুব থাকে। পরমাণুর শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক। আনসার দাও। এই ফিজিক্স প্রশ্ন দেখছো, সলভ করতে কোনো কষ্ট হয় না, একদম রিল্যাক্সে বসে আনসার করা যায়। এই আনসারটা দাও। ইনশাল্লাহ, ইনশাল্লাহ সোহান, ইনশাল্লাহ। তাই হয়, ঝাপসা দেখা যায়, হয়? আমি তো দেখতেছি না রে, ঠিকই তো আছে। ভেরি গুড। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, দেখো আনসারটা এখানেই দেওয়া আছে, ঋণাত্মক। তো ঋণাত্মক যখন বলা হয়েছে এখানে, আর যদি ঋণাত্মক কোন থাকে, ফার্স্ট অফ অল এটা বাদ, তাহলে একটু ট্রিকি কোয়েশ্চেন যদি করতে চাই তো এখানে একটু মাইনাস দিয়ে দিতে পারতো, যাই হোক। তো ঋণাত্মক যেহেতু বলা আছে, যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটাই হলো আনসার, তাই না? এটাই হলো আনসার, 273.15°C। এই তো, ভেরি গুড ঋতু। তাহিদ, তোমাকেও ভেরি গুড। এই যে সবার আগে আনসারটা কে দিছিল একটু দেখি তো, সুমাইয়া জান্নাত, ভেরি গুড। ঠিক আছে, এটাই পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক 273.15। আজকের মতো এখানে শেষ। লাস্ট তোমাদেরকে কয়েকটা কথা বলি, হ্যাঁ। এস বড় ভাই, এস একজন মেডিকেল স্টুডেন্ট। দেখো, আমাদের জীবনে আমরা আরো সামনে তো যাবো, এখন আমরা বাচ্চা। আসলে যদি আমরা বাচ্চা না মনে হয় যে আমরা ইন্টার পড়তেছি, সামনে ভর্তি পরীক্ষা দিব, অনেক বড় হয়ে গেছে, আসলে আমরা খুবই ছোট। একটা জিনিস কখনো ভুলবা না, হ্যাঁ। আমাদের সফলতার ভাগটা সবাই নিবে, ব্যর্থতার ভাগ আমাদের সবচেয়ে আপনজন, আব্বু আম্মুও নিবে না। এটা একটা চরম সত্য কথা। পৃথিবী মানে অনেক স্বার্থপর। আব্বু আম্মু আসলে যে আমার ছেলে খারাপ করছে, এটা কাউরে আসলে বলতে চায় না। তো এটার দিকে একটু মাথায় রাখবা। তারপর এটা তো গেল, এরপর একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখায় মেডিকেল ভর্তি পরীক্ষায়, একদম মাইক্রো যদি তোমাদেরকে দিতে হয়, মাইক্রো সাজেশন। হ্যাঁ, এটা অনলি আমি ফলো করতাম, তাই তোমাদেরকে বলতেছি, আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই মাইক্রো সাজেশন। হ্যাঁ, আই ডোন্ট নো সাজেশন বানানটা ঠিক নাকি ভুল। আমি কি করতাম, যখন কোন একটা অধ্যায় পড়তাম, কোন একটা অধ্যায় আসলে শেষ করার সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো এটাই। কোন একটা অধ্যায় যখন আমি পড়া শুরু করতাম, তখন এভাবে পড়তাম। ফার্স্ট অফ অল একটা লেকচার দেখতাম। আমার লেখাগুলো এত বিশ্রী হচ্ছে কেন? আমার লেখা তো অনেক সুন্দর। দাঁড়াও, ফার্স্ট অফ অল একটা আমি লেকচার দেখতাম। সেটা হইতে পারে ইউটিউব থেকে, মানে আমি যে কোচিং করছি কোচিং এর হইতে পারে, ইউটিউবের হইতে পারে, যেখানে হবে হোক, মেডিকেল অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোন একটা আমি লেকচার দেখতাম। এরপর কি করতাম, ওইটা দাগাতাম। দাগানোর পর কি করতাম, যেটা দাগাইছি এক পাশে রাখি, লাইন বাই লাইন পড়তাম, লাইন বাই লাইন রিডিং পড়তাম, লাইন বাই লাইন রিডিং পড়তাম। রিডিং পড়ার পর প্র্যাকটিসে আমি কখনো পিছপা হইতাম না। প্র্যাকটিস কই দিয়ে করতাম, ফার্স্ট অফ অল অনুশীলনী যতগুলা প্রশ্ন আছে, বিগত বছরের কোয়েশ্চেন, বিগত মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, তারপরে যত গাইড পাইতাম সামনে, গাইড যত, ঠিক আছে, গাইড, তারপর কোচিং এর বুক, কনসেপ্ট বুক, যা যা পাইতাম না, সবগুলা প্র্যাকটিস করতাম, যা পাইতাম, ঠিক আছে, সব প্র্যাকটিস, সব, মানে একটা অধ্যায়ে যতগুলা প্রশ্ন আছে সবগুলা জাস্ট আমি প্র্যাকটিস করতাম। প্লাস এই প্র্যাকটিসের পাশাপাশি আমি যে কোয়েশ্চেনগুলো একটু ব্যাখ্যা লিখতে ইচ্ছে হতো, এই ব্যাখ্যাগুলো আমি ওই কোয়েশ্চেনের পাশে লিখে রাখতাম, ঠিক আছে। আর এখানে যে এক্সট্রা জিনিসগুলো পাইতাম, এক্সট্রা জিনিসগুলো আমি বইয়ে লিখে রাখতাম, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর দেখো, আমাদের একটা অধ্যায় মোটামুটি আমার জানি, আমার একটা ধারণা হয়ে গেছে, একটা অধ্যায়ের উপর আমার মোটামুটি একটু প্রস্তুতি আছে। তারপর আমি কি করতাম, এক্সাম দিতাম। আমি এবার সেলফ টেস্ট দিতাম, এক্সামে আমি ধরো 50-এ, ধরো, হ্যাঁ, আমি এত খারাপ পাইতাম না, 30 পাইছি। 50-এ ধরো 30 পাইছি, অর্থাৎ আমার ভুল কয়টা হয়েছে, 20টা। আমি খুশি হইতাম যখন আমার বেশি ভুল হইতো। কেন জানো, আমি এই যে 20টা ভুল করলাম না, 20টা ভুল, এই ভুল জিনিস আমি চেষ্টা করতাম পরবর্তী আজীবনে ভুল করব না, ঠিক আছে। ইহকাল এবং পরকাল কোনটাতে ভুল করা যাবে না। এই 20টা যে ভুল করছি না, এগুলো আমি বারবার প্র্যাকটিস করতাম। কেন ভুল করছি, পারলে মুখস্থই করে ফেলতাম, ঠিক আছে। যদি মুখস্থ ওয়ার্ডটা একটু বাজে, বাট তাও আমি চেষ্টা করতাম যে ভুলগুলো যাতে আর কখনো ভুল না হয়।
অপশন সহ প্রশ্নটার কাঠামো সহ একদম মুখস্থ করে ফেলতাম আমি। আচ্ছা গেলাম, এগুলা আর ভুল হওয়া যাবে না, ভুল প্রশ্ন এগুলা ভুল হওয়া যাবে না, ভুল করি না আর, ভুল করি না। আচ্ছা গেল। এরপর এই যে আমি এক্সামটা দিলাম না, এক্সামে যত কোয়েশ্চেন আছে, যত কোয়েশ্চেন আছে আমি কি করতাম জানো, এই যে ই আছে না, বইয়ে যে লাইন থেকে কোয়েশ্চেনটা আসছে, যে লাইন থেকে কোয়েশ্চেনটা আসছে আমি সেটা ই দিয়ে দাগাতাম। ওই লাইনে আমি জাস্ট উপরে ই দাগায় ফেলতাম। ধরো এটা একটা লাইন, এটা একটা বইয়ের লাইন, হ্যাঁ, এই লাইনটা থেকে একটা প্রশ্ন আসছে, আমি কি করতাম এটার পাশে না ই দিয়ে রাখতাম, লাল কলম দিয়ে একটা ই দিয়ে রাখতাম, বুঝছি? আচ্ছা, ই দেওয়ার পর দেখো তো এর চেয়ে বেশি কি লাগে আসলে একটা অধ্যায় পড়ার জন্য? তারপর আমি কি করতাম জানো, শেষ আমার একটা অধ্যায় খুব সুন্দর করে পড়া শেষ, এরপর আমি কি করতাম বইটা শুধু শুধু এরপরে দেখো এই যে 6 নাম্বারটা হলো জাস্ট দাগানো লাইনগুলো বারবার রিভিশন করতাম, দাগানো লাইন বারবার রিভিশন করতাম, রিভিশন। এবং 7 নাম্বারটা হলো সবচেয়ে ইম্পর্টেন্টটা, প্র্যাকটিস করতাম, এমসিকিউ প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস না এমসিকিউ প্র্যাকটিস, এই কাজটা আমি করতাম, এমসিকিউ প্র্যাকটিস। আর যে এমসিকিউ গুলো আমার কঠিন লাগতো সেগুলো আমি সুন্দর করে বইয়ে লিখে রাখতাম। এটাই হলো আমার একদম মাইক্রো সাজেশন। আমি একটা অধ্যায় এভাবেই পড়তাম, ঠিক আছে? একটা অধ্যায় কিভাবে পড়তাম দেখো, প্রথমে লেকচার করতাম, তারপর দাগাইতাম, তারপর লাইন বাই লাইন পড়তাম, একদম প্রত্যেকটা লাইন পড়তাম, কারণ আমার শান্তি হইতো না, কেন জানি শুধু দাগানো লাইনগুলো বলে আমি শান্তি পাইতাম না। এরপর উড়াধুরা প্র্যাকটিস করতাম, যা পাইতাম সামনে একটা অধ্যায়ের উপর যত ইয়ে আছে সবই পড়তাম, এরপর যা এক্সট্রা জিনিস আছে তা লিখে রাখতাম। এরপর এক্সামে ধরো এক্সাম দিতাম, হ্যাঁ, এক্সামে যা যা ভুল হয়েছে তা আমি বারবার প্র্যাকটিস করতাম, ঠিক আছে? আর এক্সামে যে প্রশ্নগুলো আসছে, ধরো 50টা প্রশ্ন আসছে, ওই 50টা প্রশ্ন আমি 50 লাইন থেকে আসছে ই দিয়ে লিখে রাখতাম, এই লাইন থেকে আসছে ই, উপরে বা নিচে কোথাও একটা ই লিখে রাখতাম, হ্যাঁ। আর এখানে যদি কোনো এক্সট্রা জিনিস আছে সেটা আমি বইয়ে লিখে রাখতাম। আর এরপর আমি জাস্ট রিভিশন দিতাম, প্র্যাকটিস করতাম। ওই অধ্যায়টা ধরো 3 দিন পর একটা অধ্যায় পড়ছি আজকে, ধরো আগামীকাল আরেকটা অধ্যায় পড়বো, সে অধ্যায়টা পড়ার পর সে অধ্যায়ও এরকম করে পড়ার পর যদি কিছু সময় বাকি থাকে আমি তার আগের দিনে যে অধ্যায়টা পড়ছি সে অধ্যায়টা রিভিশন দিতাম, ঠিক আছে? আমি বারবার চেষ্টা করতাম যে রিভিশন দেওয়ার। একটা সময় এমন আসছে যে ধরো আমার 30টার মধ্যে অধ্যায় শেষ হয়েছে, 31 নম্বর অধ্যায়ে আমি পড়তেছি, 30টা অধ্যায় একদিনে রিভিশন দেওয়া খুবই কঠিন। আমি কি করতাম 3 দিন ধরে নিতাম, প্রত্যেকটা দিন আমি 10টা করে চ্যাপ্টার জাস্ট দাগানো লাইনগুলো পড়তাম, ঠিক আছে? দাগানো লাইনগুলো সুন্দর করে পড়তাম, তারপরে 31 নম্বর অধ্যায়টা তো এইভাবে পড়তামই, সাথে কিছু সময় বাকি থাকলে আমি জাস্ট রিভিশন দিতে থাকতাম। সো এভাবেই আসলে একটা অধ্যায় খুব সুন্দর করে পড়া যায়। এটা হলো একদম মাইক্রো লেভেলের সাজেশন আর কি, ঠিক আছে? আমি বলতেছি না যে ঘুম থেকে কয়টায় উঠবা, এটা তোমার বিষয়, তুমি কখন খাবা এটা তোমার বিষয়। এগুলো একটা তো মানে প্রায় সবার যারা সাকসেসফুল পিপল না, তাদের সবার প্রায় ডেইলি রুটিন সেমই থাকে। তারা একটু হার্ড ওয়ার্কিং হয়, তারা একটু কম ঘুমায়, তারা একটু বেশি স্যাক্রিফাইস করে, মুভি দেখে না, ফেসবুক কম ঘাটে। এছাড়াও খুব ডিপার সাকসেসফুল পিপল, তারা আসলে ওই যে আমরা মেডিকেলে তো মূলত এগুলাই মানে 55টা চ্যাপ্টার প্লাস জিকে ইংলিশে দেখাবো না, এগুলো কেমনে পড়ে সেটা হলে এভাবেই, মানে বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই পড়ে আর কি, ঠিক আছে? একটা চ্যাপ্টার একদম তারা যা করার এক্সরে বের করে, সিজি এমআরআই করে, একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পয়েন্টগুলোও তারা বের করে পড়ে, তারপরে ভাবে যে এখন দেখি থেকে আসে প্রশ্ন আমি আনসার করবো, কোনো সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম আর কি, লাস্ট কথা আবার বলি, পৃথিবীটা পুরাটাই স্বার্থপর একটা পৃথিবী। তোমার সফলতার ভাগ সবাই নিবে। তোমার বাসা থেকে নিচে ধরে একটা মুদির দোকানি আছে, জানে যে এই ছেলেটা মেডিকেলে টিকছে, সেও তোমার সফলতার ভাগ নেবে, সে বলবে যে এখান থেকে একটা আমাদের পরিচিত ভাইয়ের ছেলে মেডিকেলে টিকছে, বাট আসলে ব্যর্থতার ভাগ আব্বা আম্মুও নিবে না, ওনারা আমাদের সবচেয়ে কাছের, তাই না? ওনারাও নিবে না, ওনারা কখনো বলতে চাইবে না যে আমার ছেলেটা কোথাও টিকে নাই বা এরকম কিছু। সো পড়াশোনা শুরু করো, ঠিক আছে? আর পড়াশোনাটা কার জন্য? কারোর জন্য না, নিজের জন্য, ঠিক আছে? পৃথিবী স্বার্থপর হলে আমিও স্বার্থপর, আমি এভাবে পড়তাম। পড়াশোনাটা শুধু নিজের জন্য, ঠিক আছে? নিজে ভালো করতে চাই, নিজে ফেম পাইতে চাই বা অন্য কিছুর জন্য, শুধু নিজের জন্য হলো পড়ালেখা, ঠিক আছে? মানুষজন বলবে ঠিক আছে মেডিকেল এডমিশন টেস্টে আমরা পাস করে, ঠিক আছে, ওই আই উইল গো ব্যাক টু মাই নেটিভ ভিলেজ, হ্যান ত্যান বহুত কিছু। মেডিকেলে 6 বছরের প্যারা খাওয়ার পর আল্লাহর মানে কি বলবো, আর নেটিভ ভিলেজে যাওয়ার তোমার এনার্জিটা থাকবে না রে, বুঝছো? যাবা নেটিভ ভিলেজে, অবশ্যই যাবা, অবশ্যই তোমরা সেবা দিবা, আমরাও সেটা আশা করি। নিজের যে একটা পিওর হার্ট নিয়ে আসছো যে আমি মানুষের সেবা দিব, সেটা অবশ্যই দিবা, ঠিক আছে? কিন্তু আসলে
কষ্টটা করা নিজের জন্য, ঠিক আছে? তোমার নিজের পরিবারের জন্য, সামনে তোমার আবার নতুন পরিবার হবে তাদের জন্য, ঠিক আছে? এটা কথা, হ্যাঁ, খুবই সুন্দর কথা। ওই যে মেডিকেলে টিকলে নাকি বিয়ের বাজারে খুব নাম, এগুলা হলো আজ থেকে 20-30 বছর আগের কাহিনী, এগুলা এখন হয় না। বাট একজন ডাক্তারের হলো খুব ভালো একটা মর্যাদা আছে বাংলাদেশে, এখন একটা ভালো পজিশন আছে। যাই হোক, আজকে অনেক বেশি কিছু বলে ফেলছি। তোমাদের ইনশাল্লাহ সামনে কোন একটা নতুন কিছু একটা নিয়ে দেখা হবে, ঠিক আছে? তোমাদের হয়তো ফিজিক্স সেকেন্ড পেপারের যে বিগত 7 বছরের কোয়েশ্চেন, এটা হলো আমাদের তোমাদের তানিম ভাইয়া নিবে, হ্যাঁ, এটাও সে খুবই ভালো স্টুডেন্ট, তোমরা সেই ক্লাসটাও করিও। সাথে আমাদের আইসিইউ উইকও হয়তো শেষ হতে যাচ্ছে আর কি ধীরে ধীরে। তোমাদের জন্য অনেক শুভকামনা। কালকে আমাদের ওরিয়েন্টেশন, তোমরা সবাই জয়েন করবা বা না করবা ওইটা পরের কথা, বাট ওরিয়েন্টেশনটা তোমাদের জন্য আশা করি ভালো কিছুর দিকে যাবে, ঠিক আছে? অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আমার এই প্ল্যাটফর্মটা খুবই পছন্দের, গ্যাস। আমার মোটিভেশনাল স্পিকার, আমার মানে আমরা যাদেরকে দেখে আসলে বড় হইতাম, আমরা যাদেরকে দেখে চাইতাম যে ঢাকা মেডিকেলে পড়ি, তারা আসলে হাবিম ভাইয়া, হৃদয় ভাইয়ের মতো মানুষগুলাই, ঠিক আছে? তোমরা থাকিও। আর আজকের মতো এতটুকুই, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বিদায়, অনেক দেরি করে ফেলছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আশরাফুল হক। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে।